সেই শিশুটি ৭১ সালের এপ্রিল মাসের কথা আমাকে বলেছে। রাজাকাররা তাকে ধরিয়ে দিল, যে যদিও ছোট শিশু, শুধু জয় বাংলা বলে। তারপরে আর্মি দেখলো, পাকিস্তান আর্মি সৈন্যরা বলল যে কি তুমি উর্দুতে বললো, কেউ তুমি জয় বাংলা কেউ বলতে হয়। তো ও তো উর্দু বোঝে না, চুপ করে আছে। তখন বললো যে বলো পাকিস্তান জিন্দাবাদ। তো ও তখন বলছে জয় বাংলা। তারপরে পাকিস্তান আর্মি খেপে গিয়ে ওকে গুলি করে মেরে ফেলেছে ওখানে। কাজেই শিশু অধিকার তখন ভুলণ্ঠিত হয়নি। সে তো নিষ্পাপ শিশু, বড় হয়নি। প্রথমত গুলি করা তো এমনি বড়দেরও যায় না, কিন্তু শিশুকেও মেরেছে। তবে এটাও ঠিক, বড়দের নিয়ে আন্দোলন হয়, শিশুদের নিয়ে বড় আন্দোলন হয় না কেন? এখন ব্যাপারটা কি, যে যার ক্ষুধা লাগে ওকে বলতে হয় খেতে চাই, তাই না? তোমার যদি ক্ষুধা লাগে তা আরেকজন কি বলে দেবে যে ওকে খাবার দাও? বলে না, তোমাকে বলতে হবে আমার ক্ষুধা লেগেছে খেতে দাও। তো তোমার অধিকারের জন্য তোমাকে আগে সোচ্চার হতে হবে। তোমার কি অধিকার লাগবে? তুমি কি স্কুলে পড়তে পারছো না? তাহলে বলো, তোমরা ছোটরা মিলেই বলো আমাদের পড়াশোনায় এই কারণে অসুবিধা হচ্ছে, এগুলো আমাদের মিটিয়ে দেন। সরকার তো শোনার জন্য এক পায়ে খাড়া। স্যার, আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম। আমি এসেছি কয়টলা থেকে। আমি ক্লাস 7-এ পড়ি। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। বাংলাদেশের পথ শিশু ও শ্রমজীবী শিশুদের জন্য একটি ব্যাংক করা হয় না কেন? ব্যাংক হলো ঋণ দেয়। এখন যে পথ শিশু বা বলো কর্মজীবী শিশু, তার তো পয়সার অভাব। তাকে ঋণ দেওয়া মানে ঋণ নিলে কিন্তু আবার ঋণটাকে শোধ দিতে হয়। তুমি ঋণ নিয়ে শোধ দেবে কেমন করে? সেই জন্যে তোমাদের জন্যে ব্যাংকের প্রয়োজন নাই, কারণ ঋণ নিলে তোমাদের পক্ষে ঋণ শোধ দেওয়া খুব মুশকিল হবে। তোমাদের জন্য প্রয়োজন সরকারের পক্ষ থেকে সাহায্য করা, যে সাহায্যটি ফেরত দিতে হয় না। সরকারের টাকার একটি অংশ, ওটাকে বলে যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, সেখান থেকে তোমাদের জন্যে যে কাজ হয়তো লেখাপড়ার জন্য হতে পারে, এমনকি খাওয়া দাওয়ার জন্য হতে পারে। যেমন স্কুলে দুপুরে খাওয়া হয় না বলে অনেকে পড়াশোনা করতে পারে না। সেই জন্য এখন চেষ্টা চলছে যে নিরাপত্তা কর্মসূচির অধীনে ছোটদেরকে স্কুলে দুপুরে খাবার দেওয়া যায় কিনা। ভাত না হোক, অন্তত পক্ষে একটু মোটা দুটুকরো রুটিও যদি দেওয়া যায়, তাহলেও তো তার দুপুরটা ক্লাস করতে পারে, খাওয়ার জন্য সময় বাঁচে। এইভাবে এটা ব্যাংক দিয়ে হবে না। এটা হলো সরকারের যে তহবিল থাকে, বাজেট থাকে, একটু আগে বাজেটের কথা বললো, ওই বাজেট থেকে টাকা নিয়ে তোমাদের এইসব প্রয়োজন এগুলো মেটানোর চেষ্টা কিন্তু চলছে। তবুও যদি কোথাও কোথাও মনে করো যে না আমরা পাচ্ছি না, তোমরা বলতে পারো। এখানে বললে সরকারের কানে যাবে, তারপর দেখবে যে সরকার তোমাদের সেই সব মেটানোর চেষ্টা করছেন। স্যার, আমার নাম মোহাম্মদ শামীম ইসলাম। আমি খাগড়াছড়ি জেলার একজন শিশু সাংবাদিক। আমি আমার বন্ধু রাসেলের কথা সূত্র ধরে বলছি, গরিব কৃষকদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা ছেড়ে দিতে না হয়, এর জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কী করতে পারে? কৃষকদের আগেই বলেছি যে কৃষকদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, বড় হবে, এবং তারা কৃষকও হতে পারে। কৃষক কিন্তু কোনো ছোট কাজ না। আমরা কৃষকদেরকে গরিব করে রেখেছি, কিন্তু কৃষকও কিন্তু বড় লোক হতে পারে। কৃষক যদি তার জমিতে বেশি ধান করতে পারে, বেশি টাকায় বিক্রি করতে পারে, তারও তো অবস্থা ফিরে যেতে পারে। আমাদের ছোটোবেলায় কৃষকদের আমরা দেখেছি পায়ে কোনো স্যান্ডেল আমি দেখি নাই ছোটোবেলায়, জামা থাকতো না, একটা লুঙ্গি থাকতো, কখনো একটা গামছা। আজকে এবং গ্রামের যে বাড়ি, তাদের কৃষকদের বাড়ি টিনের খুবই কম ছিল, শন খড়কুটা এগুলো দিয়ে সব করা হতো। আজকে তুমি গিয়ে দেখো অনেক কৃষকের কিন্তু টিনের ঘর আছে, প্রায় সব কৃষকেরই, এবং পায়ের স্যান্ডেল সবাই পরে। জামা তো এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ভালো করার পরে থেকে জামা ছাড়া কোনো কৃষক নাই। হ্যাঁ, চাষ করতে গেলে জামাটা খুলে রেখে দেয়, আবার পরে গায়ে দেয়। কাজেই কৃষকের কিন্তু পরিবর্তন হয়েছে। কেন হলো? আগে কৃষকরা 1 বিঘা জমিতে যতটুকু ধান উৎপাদন করত তার নিজেরই চলতো না। এখন যেটা উৎপাদন করে নিজে খেয়ে আবার কিছু বিক্রি করে, ওই টাকা দিয়ে সে তখন এই ঘর বাড়ি এগুলো তৈরি করে। কাজেই আমরা যদি উন্নত প্রযুক্তিতে বেশি উৎপাদন করতে পারি, কৃষকদের অবস্থা ফিরে যেতে পারে। আমার নাম কেলি চৌধুরী, আমি খাগড়াছড়ি শিশু সাংবাদিক। স্যার, আপনি তো অনেক বই লিখেছেন, শিশুদের জন্য কোনো বই লিখেছেন কি? শিশুদের জন্য আমি যখন শিশু ছিলাম তখন লিখতাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি প্রথম কবিতা লিখি, ওটার নাম ছিল চাঁদ। আমার এখনো মনে আছে, তখনকার দিনে একটা পত্রিকা ছিল আজাদ, সবচেয়ে বেশি চলতো। ওই পত্রিকার
মুকুলের মহফিল একটা পাতা, সেখানে ছাপা হয়েছিল। এরপরে কচিকাচার আসর বিভিন্ন জায়গায় আমি লিখেছি, এখনও লিখি না তা নয়, সমসাময়িক বিষয় এগুলোর উপরে বেশি লিখে থাকি। কিন্তু ছোটদের জন্য এখনও ছোটদের পত্রিকা বা পাতায় বা কচিকাচার মেলায় বিভিন্ন সমাজে পড়তে হয়, বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে, সেখানে আমি কিছু কিছু রচনা করি। তবে বড়দের নিয়ে বই প্রকাশিত হয়েছে, এটা ঠিক। ছোটদের লেখাগুলো একত্র করে ঠিক বই আকারে এখনো প্রকাশ হয়নি, করব। আমি সোহান, পুরান ঢাকার লালবাগ থেকে আসছি। পড়াশোনার পাশাপাশি টেক্সটাইল উইভাগে কাজ করি। স্যার, কয়েকদিন আগে মন্ত্রিসভায় জাতীয় শিশু নীতি পাশ হয়েছে। এই নীতি চূড়ান্ত হলে শিশুদের চাহিদা মানে কি কি উপকার হবে? দেশে অনেক রকম নীতি আছে। শিল্পের জন্য শিল্পনীতি আছে, তারপর বাণিজ্যের জন্য বাণিজ্য নীতি আছে, বৈদেশিক রেমিটেন্সের জন্য নীতি আছে, নীতিমালা আছে। তো ছোটদের কৃষকদের জন্য কৃষি নীতি আছে, যদিও ওইভাবে প্রকাশ করা হয় না তবু। তো ছোটদের জন্য, ছোটরা কিন্তু দেশের জনসংখ্যার একটা অনেক বড় অংশ, তাদের জন্য একটি শিশু নীতি ছিল না। শিশুদের সাহায্য করা হতো কিন্তু কোনো নীতিমালার আওতায় না। সেই জন্য সরকার এখন শিশুদের জন্য নীতি করেছেন। কত বছর পর্যন্ত বয়স হলে শিশু বলা হবে, তারপর শিশুদের কি কি অধিকার থাকবে। মূলত এটি বাংলাদেশে সরকারের যে নীতিটা, সেটা নির্ভর করছে জাতিসংঘের শিশু নীতির উপরে। তোমরা জানো যে জাতিসংঘ হলো সারা পৃথিবীর একটি মঞ্চ, যেখান থেকে সব দেশ মিলে সিদ্ধান্ত নেওয়া হয়। ওখানে বলা আছে 18 বছর পর্যন্ত একজনকে শিশু বলা হবে। সেই শিশুকে তার যে চাহিদা, যেমন লেখাপড়ার চাহিদা মেটাতে হবে, তার খাবার দাবারের চাহিদা মেটাতে হবে, তার খেলাধুলার চাহিদা মেটাতে হবে, এগুলিকে না বলা যাবে না। সেটা ওটার শিশুদের অধিকার। তাদের আনন্দ করার অধিকার আছে, খেলাধুলার যেমন অধিকার আছে, সেরকম স্কুলে যাওয়ারও অধিকার। স্কুলে যাওয়াটা কিন্তু তার এটা নয় যে পয়সা আছে যাব না হলে, তা না, তার অধিকার, এটাকে দিতেই হবে। জাতিসংঘের শিশু অধিকারে বলা আছে শিশুদের এমন কোনো কাজে নিয়োগ করা যাবে না যে কাজে ওদের শারীরিক যে শুধু কষ্ট না, ক্ষতি হয়। এই রকমের অনেকগুলো। তা আমাদের বাংলাদেশের যে শিশু নীতিটি হয়েছে, সেটি জাতিসংঘের শিশু অধিকারকে নিয়ে বাংলাদেশের মতন করে শিশু নীতি হয়েছে। এবং নীতি তো কাগজপত্রে লেখা থাকে, সেটা জরুরি, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো এটার বাস্তবায়ন, মানে ওই অনুযায়ী কাজ করা। আমরা আশা করছি যে সরকার যখন নীতিটি গ্রহণ করেছেন, নিশ্চয়ই তারা বাস্তবায়নের জন্যে কাজ হাতে নেবেন। আমার নাম আসমা আক্তার, আমি কল্যাণপুর থেকে এসেছি। আমি লেখাপড়ার পাশাপাশি থিয়েটারে কাজ করি। আমি আমার বন্ধু সোহানের সূত্র ধরে বলছি, আমাদের দেশে তো অনেক আইন আছে, শুধু আইন থাকলে কি শিশুদের বিরুদ্ধে অপরাধ বন্ধ হবে? না, হবে না। কারণ আইনে তো আছে যে কেউ কাউকে খুন করতে পারবে না, কিন্তু প্রত্যেক দিন কাগজ খুলে দেখি যে 2-4টা খুন হচ্ছেই। তো আইনে লেখা থাকলেই সেটা বাস্তবায়ন হয় না। কিন্তু সেটা বাস্তবায়ন করতে হলে দুটো, একটা হলো যদি কোনো অপরাধ সংগঠিত হয়েই যায়, তার সুষ্ঠু বিচার করতে হবে। কারণ বিচার করে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আরেকজন ওই দুষ্কর্মটি করতে সাহস পাবে না। বাস্তবায়নের ব্যাপারটা কিন্তু সরকারের একার নয়। যে এলাকাতে একটা শিশুর প্রতি অবিচার করা হলো বা শিশুর প্রতি অপরাধ করা হলো, সেইখানকার লোকজন যারা বড় মুরব্বী আছেন, যারা, তাদের দায়িত্ব শিশুর পক্ষ থেকে একটি মামলা করে দেওয়া। শিশু আদালত, তোমরা জানো নারী ও শিশু আদালত হয়েছে, সেইখানে যিনি বিচারক, তিনি শিশুর বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিচার করেন। তো সেই রকমের বিচার হতে পারে। সেই জন্য বলবো যে সরকার আইন করবেন, সরকারও দেখবেন, তবে সেই সঙ্গে স্থানীয় যারা বড়দের দায়িত্ব ছোটদের অধিকারকে সমুন্নত রাখা বা সেটাকে কার্যকর করা। আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমি ক্লাস 8-এ পড়ি। স্যার, বাংলাদেশের সমস্ত ব্যাংক তাদের লাভের একটা অংশ শিশুদের উন্নয়নের জন্য ব্যবহার করাটা কি বাধ্যতামূলক করা যায় না? বাধ্যতামূলক করা যাবে না, কিন্তু সরকারের নীতিমালা রয়েছে যে এটাকে বলে সিএসআর বলে, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য ব্যয় করা। তো ব্যাংকগুলোকে সরকারের নির্দেশ বলবো না, উপদেশ রয়েছে যে প্রত্যেকটা ব্যাংক যে লাভ করে তার থেকে যেন সমাজের
উপকারের জন্য শিশু সহ ছোটদেরও করা যেতে পারে, বড়দেরও করা যেতে পারে, যেন কিছু টাকা ব্যয় করা হয়। এবং তোমরা জেনে খুশি হবে প্রায় সবগুলো ব্যাংক তাদের আয়ের একটা অংশ এই CSR এর কথা বললাম যে সামাজিক ব্যয়ের জন্য, এর জন্য তারা রেখে দেয়, সেখান থেকে ব্যয় করে। স্যার, আমি তানিয়া, আমি রংপুরের একজন শিশু সাংবাদিক। কচিকাঁচার মেলা কি দেশের প্রতিটি জেলায় আছে? এটি ওই 56 সালে যখন হয়েছিল ওই সময় একটা জোয়ার এসেছিল, একেবারে জেলায় জেলায়, কি জেলা, মহকুমা, থানা, গ্রামে গ্রামে। তখন প্রায় 500-600 কচিকাঁচার মেলার শাখা ছিল সারা দেশে। তখনকার দিনে লোকে 10 টাকা, 5 টাকা বা যার টাকা ছিল বেশি টাকা দিয়ে সাহায্য করতে গেলে করার জন্য। আজকাল এই জিনিসটা একটু কমে গেছে, অর্থাৎ লোকজন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আমরা যেটাকে বলি ভলেন্টারি সার্ভিস, মানে স্বেচ্ছাসেবক কাজ। এই যে আমি কচিকাঁচার মেলা চালাই, আমি কোনো পয়সা নিই না ওখান থেকে, বড় পয়সা দিতে হয়। স্বেচ্ছাসেবী যারা, তারা সংগঠন থেকে কিছু পায় না। তো এই যে না পাওয়া এবং দেওয়া, এই মানসিকতার লোক আগের তুলনায় কমে গেছে। মানুষ এখন একটু বেশি স্বার্থপর হয়ে উঠেছে বলে মনে হয়, বা ব্যস্ততাও হয়তো বেড়ে গেছে, এটাও হবে। তো সেই জন্যে এখন শুধু কচিকাঁচার মেলা না, কচিকাঁচার মেলা, খেলাঘর আর মুকুলের মহফিল তো এখন খুব, মুকুল ফৌজ ওটা তো নাই, শেষই হয়ে গেছে প্রায়। কিন্তু খেলাঘর বা কচিকাঁচার মেলা এগুলো আছে, কিন্তু এরা এরকম একেবারে গ্রামে গঞ্জে আগের মতন কাজ করতে পারছে না। তবে আমাদের অনেকগুলো জেলাতেই আমাদের শাখা আছে। ধরো কচিকাঁচা মেলা এখন 100 শাখা কাজ করছে, ভালোভাবে কাজ করছে। আর বাকি কিছু কিছু শাখা আছে যারা মাঝে মধ্যে ওই একটা স্বাধীনতা দিবস পালন করে বা কোনো একটা দিন এরকম করছে। স্যার, ছিন্নমূল জনগণের জন্য গৃহীত ঘরে ফেরা কর্মসূচির বাস্তবায়ন কতটুকু? ছিন্নমূল মানুষ বলতে বোঝা যায় যাদের মূল থেকে ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ গ্রামে ছিল কিন্তু আয় রোজগার নাই, সেই জন্য বিচ্ছিন্ন হয়ে গ্রাম থেকে শহরে চলে আসছে। শহরে এসে যে বস্তিগুলি দেখো, বস্তির মধ্যে থাকছে, এদেরকে বলে ছিন্নমূল। কৃষি ব্যাংকের এটা একটা পরিকল্পনা যে ছিন্নমূলদেরকে একটুখানি উৎসাহিত করে ওদেরকে কিছু ঋণ দিয়ে আবার তাদের যে মূলে ফিরিয়ে নিয়ে যাওয়া, যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে ওখানে নিয়ে যাওয়া, গ্রামে নিয়ে যাওয়া, সেখানে একটু জমি কিনে দেওয়া, যে এই তোমার তো কিছু ছিল না, এই জমিটুকু নাও, একটু ঘর করো আর কাজ করো, করে গ্রামেই থাকো। কারণ শহরে কত কষ্ট করে বস্তিতে থাকে। কিছু ছিন্নমূল মানুষকে মূলে নিয়ে পুনর্বাসিত করতে পেরেছি, কিন্তু সে সংখ্যাটা বিরাট সংখ্যা নয়। কিন্তু আমি বলবো যে যদি 1000 লোককেও পুনর্বাসিত করা যায়, সেটাই বা মন্দ কি। আমি তুষার, কুষ্টিয়া শিশু সাংবাদিক। স্যার, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাজ তো গরিব কৃষকদের ঋণ দিয়ে স্বাবলম্বী করা, কিন্তু আমরা দেখতে পাই এক্ষেত্রে বেসরকারি মালিকানাধীন ব্যাংক বা এনজিওগুলো উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ দিতে খুবই তৎপর। এক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো কেন পিছিয়ে আছে? না, পিছিয়ে নেই। কৃষি ব্যাংক এবং কিছু কিছু সরকারি ব্যাংক যেমন সোনালী, জনতা, অগ্রণী, এরা কিন্তু গ্রামে যথেষ্ট সংখ্যক লোককে কৃষি ঋণ দিচ্ছে। আর ক্ষুদ্র ঋণ যেটা কথা বলে মাইক্রো ক্রেডিট, তো ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট এনজিও যারা দেয়, তারা সাধারণত কৃষির জন্য দেয় না, দেয় খুব কম। কৃষির জন্য কিন্তু কৃষি ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলিই দেয়। প্রাইভেট ব্যাংকগুলো আজকাল কিছু কিছু দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে নির্দেশনা দিয়েছে, সেইভাবে কাজ করে যাচ্ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের সময় করে দেওয়ার জন্য। তোমাদেরকে ধন্যবাদ, এটাই ব্যস্ততার মধ্যে আমার বিনোদন। ধন্যবাদ আপনাকে। এই প্রজন্মের শিশুরা থাকতে চায় তথ্যে সমৃদ্ধ, এই প্রজন্মের শিশুরা বুঝতে চায় অর্থনীতি, এই প্রজন্মের শিশুরা জানতে চায় অর্থনীতি বিষয়ক ছোট বড় সকল জটিলতা। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব।